অন্যতম বড় ম্যাচ ছিল ম্যানচেস্টার সিটি ভার্সেস বরুসিয়া ডর্টমুন্ড, কিন্তু সেই ম্যাচটাকে বড় ম্যাচের তকমায় আর রাখতে দেননি ফিল ফোডেন। জোড়া গোল করেছেন তিনি, আর এর্লিং হল্যান্ড তো আছেনই। সব মিলে 4-1 গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। আর দ্য ব্যাক মনে হচ্ছে আপনার তাই প্রিমিয়ার লিগেও তারা আসলে টপ 4 এর মধ্যে ঢুকে গেছে এবং চ্যাম্পিয়ন্স লিগেরও টপ 4 এর মধ্যে তারা এই মুহূর্তে রয়েছে। এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগে দুটো আনবিটেন দল আসলে তারা মাঠে নেমেছিল একে অপরের, কিন্তু এই জায়গায় পেপ গার্দিওলাকে সেই মানে মোমেন্টগুলো আসলে এনে দিচ্ছেন তার ওয়ার্কিং সাইডটা যখন আপনার ওয়ার্কআউট করছে প্রপারলি। এতদিন তিনি বলছিলেন হল্যান্ডের সাথে গোল করার জন্য আমার ফুটবলার দরকার, সেই অভাবটা তিনি এই ম্যাচে পূরণ করলেন কাকে দিয়ে? ফিল ফোডেনকে দিয়ে। 17 বছর পর চ্যাম্পিয়ন্স লিগে এই ঘটনা ঘটেছে, পেনাল্টি এরিয়ার বাইরে থেকে অর্থাৎ ডি বক্সের বাইরে থেকে কোনো ফুটবলার ডাবল গোল করেছেন এক ম্যাচে। এবং ফিল ফোডেনের এই গোলগুলো না ওই 1.5-2 বছর আগে গেল চ্যাম্পিয়ন্স লিগের আগের চ্যাম্পিয়ন্স লিগে যখন রিয়াল মাদ্রিদের সাথে ম্যানচেস্টার সিটি খেলেছিল ওই মোমেন্টগুলো আসলে মনে করিয়ে দেয়। এই ম্যাচে আপনার দরকার ছিল কি ওই সাইড গোল স্কোরারের সংখ্যাটা বাড়ানো, সেটা আপনি পেয়েছেন ফিল ফোডেনকে দিয়ে। এরপর আমরা দেখলাম চেরকির আরো একটা গোল, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে স্যাভিনিওকে মনে হয়েছে আপনার বেশ অ্যাক্টিভ এই ম্যাচে, যেটা আমরা এই সিজনে স্যাভিনিওর কাছ থেকে আমরা এরকম কন্টিনিউয়াস পারফরমেন্স দেখি নাই যে জিনিসটা এই ম্যাচে এসেছে। এবং সবাই যখন ওই জিনিসটা করে তখন আমার মনে হয় আপনার হল্যান্ডের ওপর থেকে প্রেশারটা একটু হলেও কমে। সাভিনিও যখন ম্যাচটা শুরু করলেন তখনই বোঝা যাচ্ছিল যে পেপ গার্দিওলার একটা প্ল্যান আছে সাভিনিওকে নিয়ে এই ম্যাচে, এবং তিনি ফার্স্ট ফাউলটা ড্র করেছিলেন যেটায় বরুসিয়া ডর্টমুন্ডের ফুলব্যাক ইয়েলো কার্ড দেখলেন, উনি ওখানে চাপে পড়ে গেলেন। ম্যাচের তখনও আর্লি স্টেজ, ম্যাচের তখনও কোনো গোল হয় নাই। ম্যানচেস্টার সিটি একটা ফ্রেশ স্টার্ট করেছিল, আর বরুসিয়া ডর্টমুন্ড যে এত ভঙ্গুর হয়ে যাবে এইটা আসলে বোঝা যাচ্ছিল না ম্যাচের শুরু থেকে। কিন্তু ফিল ফোডেনের ফার্স্ট গোলটা ওইটা একটা গেম চেঞ্জার, যেটা হয়তো গোলকিপার আমি জানি না যে তার আইসাইটে কোনো ব্যারিয়ার ছিল কিনা, সেই কারণে তিনি আসলে সেভ করতে পারেন নাই। ওই গোলটা যখন হলো তখন ম্যানচেস্টার সিটির জন্য কাজটা সহজ হয়ে গেছে, কিন্তু ওই সহজটা আসলেই সহজ হয়েছে মূলত এর্লিং হল্যান্ডের গোলে। হল্যান্ডের গোলটার কারিগর আবার ওপাশ দিয়ে ডোকু তেড়ে ফুরে ঢুকলেন, এবং ওইটা একটা মানে এটা একটা মেশিনের গোল হয়েছে, রোবোটিক গোল। ডোকু যে গতিতে ঢুকেছেন, ডোকু ঢোকার পরে যে কাটব্যাক করলেন, কাটব্যাক ঢোকার পরে আমি দেখলাম যে এটা গোলা গেল, গোলা মারছেন কে? none other than এর্লিং হল্যান্ড। এবং সেটা জাল না থাকলে ওই পেছনে গিয়ে গ্যালারির কারো থোবড়া টোবড়া ভেঙে দিত আমি শিওর। যে স্পিডে তিনি ওই শটটা মেরেছেন, যে টেকনিক, ওইখান থেকে ওই গতিতে আসা বল ওইভাবে জালে জড়ানো, আপনার কাছে দেখে মনে হবে যে জাল তো ফাঁকা, গোলকিপারও এক সাইডে, ডিফেন্ডারও নাই, আমি মারলেও বোধহয় গোল হবে। কিন্তু যেই টেকনিকে তিনি আসলে ফিনিশিংটা করলেন, এর্লিং হল্যান্ড এই মুহূর্তে গোল করা আসলে থামাতে পারছেন না, এবং রেকর্ড একটার পর একটা তার হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আপনার এই সিজনে ওই গোল্ডেন শু ট্রফিটা একেবারে পুরোপুরি জমে যাবে। আপনি হ্যারি কেইন একদিকে গোল করছেন, কিলিয়ান এমবাপ্পে গোল করছেন, এবং এর্লিং হল্যান্ড তিনি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সব কিছু মিলিয়ে এই সিজনে এখন পর্যন্ত 18টা গোল তিনি করে ফেলেছেন 14 ম্যাচে। প্রিমিয়ার লিগের 10 ম্যাচ খেলেছেন, চ্যাম্পিয়ন্স লিগে 4টা ম্যাচ খেলেছেন, চ্যাম্পিয়ন্স লিগে 4 ম্যাচে 5 গোল, প্রিমিয়ার লিগে 10 ম্যাচে 13 গোল তার কিন্তু হয়ে গেছে। এর্লিং হল্যান্ড এই মুহূর্তে ম্যানচেস্টার সিটিকে টানছেন, কিন্তু এই কথাটা আগের ম্যাচের জন্য বা বরুসিয়া ডর্টমুন্ডের এগেইনস্টে ম্যাচের জন্য হয়তো সত্যি আর ধরতে পারবেন না, কারণ সেখানে ফিল ফোডেন হয়ে গেছেন নায়ক। ফিল ফোডেনের সেকেন্ড গোলটা আরো দুর্দান্ত ছিল যেটা তিনি করেছেন, ওটাও আউটসাইড অফ দ্য বক্সে। যেটা পেপ গার্দিওলার জন্য আরো ভালো খবর সেটা হচ্ছে যে চেরকি আবার যখন নামলেন সাব হিসেবে তিনি গোল করলেন, এবং রায়ান চেরকির পারফরমেন্স এখন চোখে পড়ার মতো। এই শেষ গেম উইকে যখন প্রিমিয়ার লিগে ম্যাচটায় এর্লিং হল্যান্ড জোড়া গোল করলেন, সেখানে তার যেমন অবদান ছিল, এই ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে নামার পরে তিনি গোল করলেন, সেখানেও তিনি অবদান রাখলেন, এবং এখন তিনি আসলে এই দাবিটা জানাচ্ছেন যে তিনি এখন নিয়মিত খেলতে পারেন। আর ম্যানচেস্টার সিটির এখন আলভারেজের কি একটা রিপ্লেসমেন্ট নট ইয়েট, বাট ভালো ভালো মিলিয়েছেন, এটা সামনের দিকে হয়তো হতে পারে। কিন্তু এখন আপনি দেখেন যে ম্যানচেস্টার সিটির কিছু অপশনস বেরিয়েছে, যেমন রদ্রি এখন নাই, কালকের ম্যাচে থাকার কথা ছিল, কালকে থাকেনও নাই। নিকো ওখানে খেলছেন এবং আস্তে আস্তে একটু মানিয়ে নিয়েছেন, কোনোভাবেই রদ্রির পুরো রিপ্লেসমেন্ট তিনি নন। রেইন্ডার্স স্টার্ট করলেন, সাভিনিও স্টার্ট করলেন, এই সব জায়গায় আপনি এখন অপশনস খুঁজে পাবেন যে আপনার কাছে এখন রায়ান চেরকি আছে, আপনার কাছে এখন মনে হবে যে না ঠিক আছে আমি কোনো ম্যাচে ফোডেনকে বসিয়ে দিতে পারি, কোনো ম্যাচে আমি সাভিনিওকে ব্যবহার করতে পারি। এই অপশনসগুলো আস্তে আস্তে ম্যানচেস্টার সিটির জন্য দুয়ারগুলো খুলছে।
এবং মনে হচ্ছে যে সিটি ধীরে ধীরে তাদের শক্তির জায়গায় যাচ্ছে। কিন্তু বরুসিয়া ডর্টমুন্ডের মানে খেলা নিয়ে আপনার মনে যথেষ্ট হতাশা থাকতে পারে। যে ডর্টমুন্ড আসলে বুন্দেসলিগায় আমরা দেখেছি তারা ডিফেন্সিভলি মোটামুটি সলিড, এবং তারা আসলে মূলত পরিচিত তাদের মানে আজকাল পরিচিত হচ্ছে বোরিং ফুটবলের জন্য। নিকো কোভাচ খুব এক্সপেরিমেন্টাল ফুটবল মানে কোচ নন, তিনি খুব বেশি অ্যাডভেঞ্চারাস নন। তো সেই সিস্টেমে বরুসিয়া ডর্টমুন্ড বেশ ভালো অ্যাডাপ্ট করছিল। সেখানে ম্যান সিটির মাঠে গিয়ে এরকম বড় একটা ব্যবধানে হেরে আসা তাদের জন্য আসলে একটা সেটব্যাক। আবার যখন 3-0 গোলে তারা পিছিয়ে পড়লো, যখন একটা গোল তারা শোধ করলো 3-1, এরপরে একটা নির্দিষ্ট ফেজের জন্য ডর্টমুন্ড ম্যাচে ফিরেছিল, যখন তারা সেকেন্ড গোলটা প্রায় পেয়ে যাচ্ছে এরকম একটা ভাব বা পেলে ভালো হতো, পেলে তারা ম্যাচে ফেরার একটা মঞ্চ তৈরি করতে পারতো। এর পরপরই ম্যানচেস্টার সিটি আসলে সেই দুয়ারটুকু বন্ধ করেছে, একদম রুদ্ধ করে দিয়েছে রায়ান চেরকির গোলটাতে। এবং এর ফলে যেটা হয়েছে, পেপ গার্দিওলা তিনি সেই কনফিডেন্সটা পাচ্ছেন। ও আচ্ছা, একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আপনার যখন ম্যাচ শেষে হল্যান্ডকে জিজ্ঞেস করা হলো আপনি তো আজকের ম্যাচে রেকর্ড করেছেন, হ্যাঁ তিনি বলছেন কোন রেকর্ড, মানে উনি জানেন না এই সিজনে আমার মনে হচ্ছে এইভাবেই আসলে চলবে যে হল্যান্ড একের পর এক রেকর্ডও করে যাবে, এবং সিটির ওই ব্যাক প্যাচটা আমার মনে হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট ফেজে এসেই তারা কাটিয়ে উঠতে পেরেছে, যেটা তাদের জন্য আসলে দরকার ছিল। বা চ্যাম্পিয়ন্স লিগে আগের রাতে আরো বেশ কিছু ম্যাচ ছিল, ইন্টার মিলান জিতেছে, যেখানে ঘটনা হচ্ছে কাইরাত আলমাতি একটা গোল করেছে ইন্টার মিলানের মাঠে, ঐতিহাসিক গোল হিসেবে আমরা সেটাকে ধরতে পারি। চেলসি আর কারাবাগের ম্যাচটার দিকে বোধহয় অনেকের নজর থাকবে। 2-2 গোলে যে ম্যাচটা ড্র হয়েছে, শুরুতে এস্তেভাও গোল করেছিলেন, কিন্তু কারাবাও তারপরে 2 গোল দিয়ে লিডে চলে গিয়েছিল সেকেন্ড হাফে। শুরুতে আলেহান্দ্রো গার্নাচো তিনিও দারুণ একটা গোল করেছেন। 2-2 চেলসি শেষ করেছে ম্যাচটা। চেলসির জন্য মানে কেমন, মানে আজকে ভালো কালকে মন্দ, এমন এইটাই ওই রোলার কোস্টার রাইডের মতো আসলে এখন চেলসি যাচ্ছে। আপনি এখানে উঠবেন, আপনি হচ্ছে আবার নেমে যাবেন। এবং আপনি একটা জিনিস কি খেয়াল করেছেন, চেলসি লাস্ট ম্যাচটা খেললো টটেনহ্যামের সাথে, রাইট? ওই ম্যাচের একাদশ থেকে আপনি 7টা পরিবর্তন করে এই ম্যাচে আপনি হচ্ছে মাঠে নামলেন। এবং আমি একটা স্ট্যাট পড়ছিলাম, প্রিমিয়ার লিগে এই মানে প্রিমিয়ার লিগ তো নয়, প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি 16টা ম্যাচের মধ্যে আপনার চেলসি 86 জন এই সিজনে প্লেয়ার তারা হচ্ছে গিয়ে চেঞ্জ করেছে। মানে ক্যান ইউ ইমাজিন 86 জন। আপনি ওই টটেনহ্যামের ম্যাচটা 4 জনকে আপনি শুধু রাখলেন, গোলকিপার সানচেজ থাকলেন, সেই জায়গায় আপনার কুকুরেয়া, জোয়া পেড্রো এবং এনজো মনে হয়, তার এই 4 জন আসলে সেই জায়গাটায় ছিলেন। এই যে এত সব রোটেশন করা, এর ফলে কিন্তু আপনি কোনো সেট লাইন আপ আপনি ক্রিয়েট করতে পারছেন না। এর পেছনে কারণটা কি এরকম কিনা যে আমি জানি না, মানে রেস্টের কথা আসলে বলা হচ্ছে। দীর্ঘ ভ্রমণ করতে হচ্ছে তাদেরকে বাকুতে গিয়ে, মানে আজারবাইজানে তো হ্যাঁ, মানে বাকুতে। আচ্ছা, কালকের ম্যাচে তো এনজো মনে স্টার্টিং 11-এ ছিলেন না। কালকের চেলসির ম্যাচটাতে পরে গিয়ে তিনি নেগোশিয়েট করেন। মানে আমার কাছে মনে হয় যে এই পরিকল্পনা থেকে চেলসি কোচ এইটাই আসলে এনজো মানেস্কা বলছিলেন যে আমি কাইসাদোকে আমি ড্রপ করলাম, আমি হচ্ছে গিয়ে এনজোকে আমি ড্রপ করলাম, এর পেছনে আমি 3 দিনের মধ্যে আপনি ম্যাচ আসলে ব্যাক টু ব্যাক আপনি খেলতে পারবেন না, ওই রেস্টটা তিনি দিতে চাচ্ছেন। কিন্তু ধরেন হচ্ছে এই রেস্টগুলো দিয়ে আপনি যখন চ্যাম্পিয়ন্স লিগে কারাবাগের এগেইনস্টে, হ্যাঁ গার্নাচো তো পরেই নেমেছেন, আপনি যখন কারাবাগের এগেইনস্টে ম্যাচে আপনি রেজাল্ট আনতে পারবেন না, তখন কিন্তু এইসব কথাও কিন্তু আপনার দিন শেষে শুনতে হবে। কিন্তু কারাবাগ তাদের ঘরের মাঠে যথেষ্ট শক্তিশালী, এটা অনেকে ভাবতে পারেন। আগের রাতের রেজাল্টগুলো আমরা এক নজরে যদি একটু দেখে নেই, এবং যেই রেজাল্টে যা বলছিলাম যে পাফোস 1-0 গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে দিয়েছে, মানে এটাও তো একটা অবিশ্বাস্য রেজাল্ট। এটা আরেকটা ঐতিহাসিক রেজাল্ট ছিল। আপনার 0-0 এরপর পাফোস হচ্ছে গোল দিয়ে সেই জায়গাটায় কাজের কাজটা করে নিয়েছে, আয়াক্সকে উড়িয়ে দিয়েছে। আয়াক্সের হচ্ছে আপনার মানে তারা ওই সবার নিচেই থাক, তারা যেভাবে আসলে খেলছে। তবে গ্যালাতাসারাইয়ের হয়ে ভিক্টর ওসিমেন, তিনি তার ক্যারিয়ারের মনে হয় আপনার বেস্ট ফর্মে তিনি রয়েছেন। 8 ম্যাচে 11টা গোল, এই ম্যাচেও তিনি আসলে হ্যাটট্রিক করেছেন গ্যালাতাসারাই ফ্লাইং। এবং এই ম্যাচে আয়াক্সকে দেখে আমার দুঃখ লেগেছে, সেটা একটু বলছি। কিন্তু বেনফিকা তারা হেরে গেছে বায়ার লেভারকুজেনের কাছে। প্যাট্রিক শিক বদলি নেমে তিনি গোল করেছেন ম্যাচের একমাত্র। আমার প্রেডিকশন গেছে জলে। ইন্টার মিলান 2-1 গোলে কাইরাতকে হারিয়েছে। বেশ কঠিন সময় তাদেরকে পার করতে হয়েছে। অলিম্পিক মার্সে আর আতালান্তা আরেকটা ম্যাচ যেটা জমে ক্ষীর হয়ে গিয়েছিল। ম্যাচের শেষ দিকে গিয়ে একটা দুর্দান্ত গোলে আতালান্তা সেখানে জয় সিল করেছে। শেষে প্রচুর নাটক হয়েছে, আর নিউক্যাসল ইউনাইটেড অ্যাথলেটিক বিলবাওকে 2-0 গোলে হারিয়েছে। নিউক্যাসলের এই একটা প্রেডিকশনই আমার কাজে লেগেছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। এর আগের ম্যাচের যে ফিক্সচারটা যেখানে আমরা কথা বলছিলাম পাফোস ভিয়ারিয়াল বা এই রাতে বেনফিকা লেভারকুজেনের এই ম্যাচ নিয়ে, বেনফিকা এই ম্যাচটাতে সম্ভবত মানে যখন ওতামেন্দের একটা হেডার খুব কাছাকাছি জায়গা দিয়ে গেল, ওই এরপরে গিয়ে
মানে বেনফিকাকে আর খুঁজে পাওয়া গেল না। লেভারকুজেন একটা দারুণ কামব্যাক করেছে এই অর্থে বলা চলে। আসলে প্যাট্রিক শিকের ওই গোলটা আসলে দরকার ছিল, কারণ লেভারকুজেনের তো আপনার খুব একটা ভালো সময় যাচ্ছে না, চ্যাম্পিয়ন্স লিগেও যে তারা খুব ভালো করছিল সেটাও না। এরপর হচ্ছে প্যাট্রিক শিকের এই গোলটা আমার মনে হয় লেভারকুজেনের জন্য একটু হলেও স্বস্তির জায়গা। আবার আপনি যদি ইন্টার মিলানের দিকে আপনি চলে আসেন, সেই জায়গাটার মধ্যে একটা সময় কিন্তু মনে হচ্ছিল ইন্টার আবার পয়েন্ট খোয়া ফেলে কিনা, সেই জায়গা থেকে হচ্ছে লাউতারো প্রথম দিকে গোল করলেন, এরপর সেই থেকে যে কার্লোস অগুস্তো তার গোলে হচ্ছে আমরা দেখলাম। তবে ইন্টারেস্টিংলি আপনি আরো একটা জিনিস খেয়াল করতে পারেন, এই যে গেম উইক 4টা গেল সেইখানে ইংল্যান্ডের যে ক্লাবগুলো তারা কিন্তু সবাই আপনার খুব ভালোভাবে পাস করে গেছে। আমরা এই আলোচনায় আসবো, পয়েন্ট টেবিল নিয়ে এই আলোচনায় আমরা আসবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.